সেদিন ত্রিবেণীতে গাজী সাহেবের দরগা দেখার জন্য রওনা দিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে হুগলি জেলার চুঁচুড়াতে। সেখান থেকে মাসির ছেলে সৌভিককে সাথে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম ত্রিবেণীর উদ্দেশ্যে। যাওয়ার পথে সপ্তগ্রাম এলাকা পার হওয়ার সময় হঠাৎই ছোট্ট একটা ব্রিজের কাছে সৌভিক তার বাইক দাঁড় করিয়ে আমায় বলল, এটাই হলো সরস্বতী নদী। খুব অবাক হয়ে চেয়ে রইলাম। ভাবলাম এটাই সেই নদী, যে নদীর বুকে একসময় গড়ে উঠেছিল সপ্তগ্রাম নামে একটি বন্দর, যা তৎকালীন যুগে বাংলা বাণিজ্যের মূল যোগসূত্র ছিল বহির্বিশ্বের সঙ্গে। যে নদী তৎকালীন সময়ে হুগলি নদীর চেয়েও ছিল বেশি স্রোতস্বিনী প্রাণচঞ্চল। আজ তার কি করুণ দশা, ভাবতে অবাক লাগে। একসময় তেহরান, আরব, তুর্কিস্তান থেকে বণিকরা এই নদীপথ ধরেই সপ্তগ্রাম বন্দরে বাণিজ্য করতে এসেছিলেন। পরিব্রাজক ইবন বতুতা এই নদীপথেই একসময় সপ্তগ্রামে এসেছিলেন। মনসামঙ্গল কাব্যেও আমরা সপ্তগ্রামের উল্লেখ পাই। চাঁদ সদাগর এই নদীপথেই বাণিজ্যে যেতেন। শিবপুর, খামারপাড়া, বাঁশবেড়িয়া, 30 বিঘা, বাসুদেবপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর এই 7টি গ্রাম নিয়েই একসময় গড়ে উঠেছিল সপ্তগ্রাম। কেমন যেন অবাক হয়ে চেয়ে রয়েছিলাম নদীর দিকে। সম্বিত ফিরতেই আমরা আবার এগিয়ে গেলাম। আমাদের সাথে ছিল সৌভিকের বন্ধু নাদিম। নাদিম আমাকে জানালো এখানেই রয়েছে একটি প্রাচীন মসজিদ, যা নাকি প্রায় 500 বছরের প্রাচীন। শোনা মাত্রই আর দেরি না করে আমরা পৌঁছে গেলাম সেই মসজিদের কাছে। এগিয়ে যেতেই লক্ষ্য করলাম ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটি বোর্ড, আর তাতে লেখা রয়েছে সপ্তগ্রামের মসজিদ ও সমাধি। ইস্টক নির্মিত এই ক্ষতিগ্রস্ত মসজিদটি আয়তাকার ভূমি নকশার উপর স্থাপিত। মসজিদের ছাদ অবশিষ্ট না থাকলেও সামনের, পিছনের এবং পাশের দেওয়ালগুলি আংশিকভাবে সংরক্ষিত। মসজিদের 2 আভ্যন্তরীণ করিডোরের ধ্বংসাবশেষ স্পষ্ট দেখা যায়। বাইরের অংশে কৌণিক আধারে ভিত্তিপ্রাচীর আছে। সামান্য কিছু পদ্মপাপড়ি, লতানো জালিকা, আরবি লেখা এবং জ্যামিতিক ধরনের টেরাকোটা অলঙ্করণে মসজিদটি সজ্জিত। মসজিদের সম্মুখে একটি আরবি শিলালিপি থেকে জানা যায় নুসরাত শাহের শাসনকালে আমুলের জামাল উদ্দিন হোসেন 1529 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের দক্ষিণ পশ্চিম অংশে 3টি সমাধি রয়েছে। ধারণা করা হয় কবরগুলি সৈয়দ ফখরুদ্দিন, তার স্ত্রী এবং তার খোঁজার। মসজিদে প্রবেশ করার আগে প্রথমে আমরা এগিয়ে গেলাম এই মসজিদের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত 3টি কবরের কাছে। এখানে দুদিকের 2টি কবর পুরুষের এবং মাঝখানেরটি মহিলার। কবর 3টির কাছে এমন আরও লিপি আছে যার মধ্যে বেশ কয়েকটি এই এলাকার ধ্বংসপ্রাপ্ত হওয়া অন্য কোনো মসজিদ থেকে নেওয়া। সবকটি আরবি ভাষায় লেখা। 3টি কবরের মধ্যে 2টি জামাল উদ্দিনের মা এবং বাবার কবর বলেই অনেকে মনে করেন। তৃতীয়টি হয় তাদের খোঁজা অর্থাৎ গুরুর। এইদিকে একটি এন্ট্রান্স রয়েছে এবং মসজিদের প্রবেশপথের মূল যে প্রবেশপথ তার একটি এন্ট্রান্স রয়েছে, সামনে একটি গেট রয়েছে। যদিও এর ছাদগুলি আর নেই, ছাদগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। উপরে সম্ভবত আরও 3টি গম্বুজ ছিল, যে গম্বুজগুলো ধ্বংসপ্রাপ্ত। দেওয়ালে বেশ কিছু লেখা রয়েছে। মসজিদের দেওয়ালের প্রস্তরলিপি থেকে জানা যায় যে এই মসজিদটি তৈরি হয়েছিল সুলতান আবুল মুজাফফর নসরত শাহের সময়। তৈরি করিয়েছিলেন সৈয়দ জামাল উদ্দিন হোসেন, যার বাবার নাম সৈয়দ ফখরুদ্দিন, যিনি এসেছিলেন আমুল বলে একটি জায়গা থেকে। মসজিদটি তৈরি হয়েছিল 936 হিজরি অর্থাৎ 1529 খ্রিস্টাব্দে। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদ, আর এত সুন্দর তার কারুকার্যগুলো রয়েছে বা মেহরাব যেগুলো রয়েছে, সেখানে যে ধরনের নকশা বা আমরা কিছু পোড়ামাটি বা টেরাকোটার কাজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সময়কার নির্মিত। এই মসজিদটি আকারে আয়তক্ষেত্রাকার, লম্বায় 14 মিটার এবং চওড়ায় 9 মিটার। পূর্ব দিকের দেওয়ালে রয়েছে 3টি দরজা, যার মধ্যে দিয়ে দেখা যায় পশ্চিমের দেওয়ালের টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ 3টি মেহরাব। মসজিদটির ছাদ বহুকাল আগেই ধ্বংস হয়ে গেছে। গম্বুজের কোনো অবশেষ এখন আর চোখে পড়ে না। 4টি কোণে 4টি মিনার এককালে ছিল, কিন্তু এখন শুধুমাত্র উত্তর পশ্চিম কোণের মিনারটি দেখা যায়। মসজিদের যে 4 কোণায় যে 4টে গোলাকৃতি যে মিনারগুলো রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ এটিই রয়েছে, বাদবাকিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে
এই যে এখানে যে রয়েছে, এখানে পরবর্তীকালে দেওয়াল নির্মাণ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তার মাটির অংশে কিছুটা রয়ে গেছে সেই মিনারের অংশটুকু। বাকিটা আমরা মসজিদের পিছন দিক থেকে ঘুরে দেখব যে কতটা সুন্দর ছিল এবং সেই সময় সেটা কিন্তু বোঝা যায়। আমরা পুরোটা ঘুরবো, পুরো মসজিদের চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি এবং সত্যিই ভালো লাগছে। প্রত্যেকটা দেয়ালে যেভাবে কারুকার্য করা এবং টেরাকোটার মিশ্রিত অলঙ্করণগুলো রয়েছে এখানে বিভিন্ন দেয়ালে। আমরা যদি আর একটু ক্লোজ যদি আপনারা দেখাচ্ছি, দেখুন ক্লোজ, টেরাকোটার কাজগুলো কিন্তু অপূর্ব, বেশিরভাগই যদিও ক্ষয়প্রাপ্ত হয়েছে। মসজিদের উত্তর এবং দক্ষিণ দিকে আরও দুটি প্রবেশদ্বার আছে। প্রার্থনা কক্ষের ভেতরে দুটি পাথরের থামের অবশেষ লক্ষ্য করা যায়। এমন আরও ভাঙা পাথরের টুকরো মসজিদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সেগুলো দেখাবো আপনাদের। বেশ বোঝা যায় যে একসময় এই যে মসজিদ ছিল সেই মসজিদটা যে কত বড় ছিল এবং কত সুন্দর ছিল সেটা কিন্তু বেশ বোঝা যায়। আর সেটা ভেঙে পড়েছে, প্রচুর পাথরের কাজ ছিল এখানে, সেই পাথরগুলো এখানে স্তূপীকৃত রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত পাথর এখানে পড়ে রয়েছে। বেশ কিছু মসজিদের অংশ এখানে পড়ে রয়েছে, আপনারা দেখুন তার টুকরোগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলার প্রাচীন বন্দর সপ্তগ্রাম বা সাতগাঁওয়ের অন্যতম স্থায়ী স্থাপত্য হল এই জামালউদ্দিন মসজিদ, যা সপ্তগ্রামের ইতিহাস এখনও বহন করে চলেছে। হাওড়া থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত এই সপ্তগ্রাম, যা আদি সপ্তগ্রাম নামে পরিচিত। বর্তমানে এই স্থানটি হুগলি জেলার অংশ। এখানকার স্থানীয় রেল স্টেশন হল আদি সপ্তগ্রাম। সপ্তগ্রাম নামকরণের পিছনেও আছে এক প্রচলিত পৌরাণিক কাহিনী। কনৌজের রাজা প্রিয়বন্তের 7 পুত্র ছিল: অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন ও ভব্য। এই 7 ভাই রাজকীয় জীবনে বিতৃষ্ণ হয়ে নিভৃতে ধ্যান করার জন্য উপযুক্ত স্থানের সন্ধানে বের হন। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে উপস্থিত হয়ে তারা তাদের কাঙ্ক্ষিত স্থানের সন্ধান পান এবং এখানকার 7টি গ্রামে তারা নিজের আশ্রম স্থাপন করেন। আর এভাবেই এই 7টি গ্রামকে ঘিরেই নাকি গড়ে উঠেছিল সপ্তগ্রাম বা 7 গাঁও। আমাদের ভ্রমণটা শুরু হয়েছে সপ্তগ্রাম থেকে, আর এই সপ্তগ্রামে আমি সাথে পেয়েছি আমার পুরনো সঙ্গী সৌভিককে এবং সৌভিকের বন্ধু নাদিমকে। নাদিম এখানকারই বাসিন্দা, যার ফলে আমার সুবিধাই হবে তাকে নিয়ে এখানকার খুঁটিনাটি যে সমস্ত জায়গাগুলো আছে। বিশেষ করে আমরা এখন এখান থেকে রওনা দেব ত্রিবেণীতে। তো ত্রিবেণীতে আমরা গাজী সাহেবের আস্তানা আমরা দেখব, সেখানে তার সমাধি, মসজিদ সব কিছু আমরা দেখব। তো চলুন এবার যাওয়া যাক ত্রিবেণী।